রাজ্যের ভয়াবহ বন্যার প্রভাব পড়তে শুরু করেছে কাঁচা বাজারে। রাজধানী সহ বিভিন্ন মহকুমার বাজারগুলোতে চাহিদার তুলনায় মাছের যোগান অস্বাভাবিকভাবে কমে গেছে। পোল্ট্রি মোরগের মাংস এক লাফে প্রায় 100 টাকা বেড়ে গেছে, আর নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সবজির দামও কিন্তু বেশি। বিক্রেতারা বলছেন বন্যার প্রভাব সামনে আরো দাম বাড়ার আশঙ্কা রয়েছে। আকস্মিক বন্যার কারণে রাজ্যের কৃষকের উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, আমরা সবাই জানি। বর্তমানে চরম দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক চাষিরা। টানা ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে রাজ্যের প্রান্তিক চাষিদের উৎপাদিত ফসল কোথাও আংশিক আর কোথাও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অনেকের এখন কপালে হাত। ক্ষতি পুষিয়ে উঠতে দপ্তরের সহযোগিতা চেয়েছেন অনেক কৃষকরা। অন্যদিকে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যে গত 19 আগস্ট থেকে 22 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় 1,95,984 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। 25 আগস্ট অবধি ক্ষয়ক্ষতির যে প্রাথমিক তথ্য পাওয়া গেছে তাতে বিশেষ করে আউশ ও আমন ধান এবং সবজির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় 89,557 হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক 3,89,793 মেট্রিক টন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বাজার মূল্য প্রায় 1,017,91,00,00,000 টাকা। বিগত 2-3 দিন ধরে বিরাট অংশের মানুষ বাড়িঘর থেকে বন্যার জল নামলেও বহু চাষের জমি এখনো কিন্তু জলের তলায়। কি করবে কৃষকরা? কিভাবে বন্যার ক্ষতি মোকাবেলা করবে প্রান্তিক কৃষকরা? সরকার কিভাবে কৃষকদের সাহায্য করতে পারে? কৃষকদের ক্ষতিপূরণ করা সরকারের কাছে এই মুহূর্তে কতটা চ্যালেঞ্জিং? এমন নানান প্রশ্ন এখন অনেকের মুখে মুখে। তবে পাশাপাশি আরেকটা প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করছি আমরা। আগের থেকে যখন এই ধরনের আবহাওয়ার সতর্কতা ছিল, তখন আমাদের কাছে এই বন্যা মোকাবেলায় কোনো পথ খোলা ছিল কিনা, বিশেষ করে কৃষি ক্ষেত্রে? সম্পূর্ণ না হলেও কৃষকের ফসল আংশিক বাঁচানোর কোনো উপায় ছিল কিনা? চলুন আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বন্যায় কৃষিজমি এবং ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ ডক্টর দুর্গা প্রসাদ অবস্থি। স্বাগত আপনাকে ডক্টর অবস্থি। এবং আমার সঙ্গে এই মুহূর্তে ভার্চুয়ালি জুড়ে গেছেন আমাদের সঙ্গে বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর শঙ্কর প্রসাদ দাস। ডক্টর দাস, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে যেটা আপনার কাছে আসি ডক্টর দাস, কৃষকদের মাথায় হাত এবারের বন্যা রাজ্যের কৃষির কতটা ক্ষতি করলো বলে আপনি মনে করেন? ক্ষতিটা তো অপূরণীয়। অ্যাকচুয়ালি এই ক্ষতিটাকে পূরণ করাই যাবে না যেটা হয়েছে। যেটা চিন্তা করতে হবে আমাদের, যে আগামী দিনে যাতে কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষকদের যেই ক্ষতিটা, সেটা আগামী যে সিজন আসছে, যেটাকে আমরা বড় সিজন বলে থাকি, ওই বড় সিজনে যতটা পারা যায়, বিশেষ করে কৃষকদের যে ফলন, সবজি বলুন ধান বলুন, সবকিছুই যদি আমরা দ্বিগুণ করে দিতে পারি, কৃষকদের পাশে সাংঘাতিক ভাবে একদম কোমর বেঁধে দাঁড়িয়ে সেই ফলনটাকে যদি আমরা দ্বিগুণ করে দিতে পারি, তাহলেই এই ক্ষতিপূরণটা পূরণ হবে। না হলে কিন্তু এই ক্ষতিপূরণটা থেকে কৃষকদের বাঁচানোর এই মুহূর্তে খুব কম রাস্তাই আমাদের কাছে বেঁচে আছে। একদম। ডক্টর দাস, আসবো আপনার কাছে। ডক্টর অবস্থি, এখানে প্রথমে একটা জিনিস জানতে ইচ্ছে করে যে চাষের জমির কতটা ক্ষতি হলো, এই সময় কি কি ধরনের ফসলগুলো নষ্ট হয়েছে, সাধারণ মানুষরা কি জানবে কি কি ফসল নষ্ট হয়েছে, এবং মাঠে এখনো যদি কোনো ফসল থেকে থাকে সেগুলো আগামী দিনে কি কি সমস্যা হতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে দেখুন, আমরা তো এখানে ধান করি, ধানের সিডলিংস ছিল, তো ধানের যে চারাগুলো নষ্ট হয়েছে, তো দু রকমের সবজিও নষ্ট হয়েছে।
সবজি, বিভিন্ন সবজি নষ্ট হয়েছে, কিন্তু মেইনলি অ্যাকচুয়ালি দু রকমের সমস্যা আছে। একটা সমস্যা হয়েছে যেখানে মানে একদম মাটিই চলে গেছে, আচ্ছা। হয়তো গাছই নেই। তো যে জায়গায় গাছই নেই, জলে এসে গাছই এখন নেই, ওখানে তো ওই ক্ষতিপূরণটা আমরা কিছু করতে পারবো না। কিন্তু অনেক জায়গায় আপনারা এরকম দেখবেন কি গাছ হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা জলের মধ্যে ডুবে ছিল, এরপর আবার জলটা চলে গেছে। তো ওই জায়গায় কিন্তু আমি যেটা রোগের জন্য বলছি, মানে গাছে কিন্তু বিভিন্ন ধরনের রোগ আসতে পারে। আচ্ছা। তো এই রোগের জন্য আমরা কি করতে পারি, প্রথমই কথা কি, যেখানে যদি আমরা সাদা জল একটা স্প্রে করি, ছোট ছোট প্লটে করতে পারে কৃষকরা গিয়ে, তো মাটি যেখানে পড়ে আছে পাতায়, তো মাটিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতাতে যেখানে মাটি আছে ওটা যদি একটু সাদা জলেও যদি ধুয়ে দেওয়া, আর ধোয়ার সময় এটা মনে রাখা কি এটা মানে গাছের ভেতরে না যায়, এটা সাইড থেকে চলে যায়, এটা স্প্রে মেশিন থেকে ওরা সাদা জল দিয়ে করতে পারে। আচ্ছা। এটা করার পরে এরপর আমি ধানের জন্য বলবো কি কিছু রোগ আছে, এগুলো আমাদের কিছু যেরকম ইউরিয়া এখন দেওয়ার দরকার নেই হয়তো, হ্যাঁ। আর জল আমাদের জলকে নামিয়ে দেখতে লাগবে কি পাতায় কি কিছু দাগ আসছে, বা কোথাও নিচের অংশ কি যেরকম আমরা একটা বলি খোলা ধসা রোগ, এটা জলীয় জমিতে ধানে আসে আমাদের এখানে, এটাকে ইংরেজিতে শীত ব্লাইট বলি আমরা। এই রোগটা ধান গাছের নিচের অংশ থেকে আসতে পারে। তো আসলে আমাদেরকে কি করতে হবে, আগাম নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা হিসাবে আমাদেরকে কিছু ওষুধ দেওয়া, বা যে কৃষি বিজ্ঞানিকরা আছেন ওদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে নেওয়া। নিয়মিত জমির পরিদর্শন করা, এটা খুবই জরুরি এখন। ডেইলি জমিতে যাওয়া, যাদের গাছ আছে আমি ওদেরই বলছি, যাদের একদমই চলে গেছে ওদের তো আর কিছু বলার নেই। আচ্ছা, এটা ওকে, আমি আসবো আপনাকে। আপনি স্পেসিফিক্যালি বলছেন যে কি কি ধরনের প্রতিদিন জমিতে যাওয়া কৃষকের ক্ষেত্রে, এবং কৃষককে সাপোর্টের কথা ডক্টর দাস বলছিলেন যে কোমর ভেদে কৃষককে সাপোর্ট করতে হবে। ডক্টর দাস, একটা জিনিস এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে যে অনেকেই বলে যে বন্যার জল পুষ্টি এবং পলি বহন করে, যা জমে মাটিকে সমৃদ্ধ করে। তাহলে একটু জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে এই যে বন্যা হলো, তাতে আমাদের রাজ্যের যারা কৃষক তাদের শর্ট টার্ম ক্ষতি কি হলো, আর লং টার্ম ক্ষতি কি হতে পারে? আসলে পলি তো যে কোনো ফসলের জন্য ভালো, কিন্তু সেটা হয়েছে কি পলিটা গাছের উপরে পড়ে গেলে সেটা কখনোই ভালো নয়। আচ্ছা, পলিটা জমা উচিত জমির উপরে। এক্ষেত্রে যেটা হয়েছে, পলি জমে গেছে গাছের উপরে, গাছ মরে যাচ্ছে। যেমন আপনার ধান জমি যদি দেখেন, ধানের চারাগুলি বপন করা হয়েছিল, তারপরে ধানের চারা মূল জমিতে নিয়ে যাওয়ার পরে যদি সেখানে 2-3 দিন ধরে জল দাঁড়িয়ে আছে, ধানের চারাগুলি মূলত এই পলি এবং অন্যান্য মাটি যেটা জলের সঙ্গে মিশেছিল সেটা জমে যাওয়ার কারণে গাছগুলি মরে যাবে, এবং মরে গেছে অনেকখানি। এই ঘটনাটা হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে প্রথম যেটা আমাদের করা উচিত, রোগ থেকে বাঁচানোটা সেটা তো অবশ্যই প্রয়োজন, কিন্তু প্রথমে দেখা উচিত যে জমিতে আমরা কতটা ধানের চারাগুলিকে বাঁচিয়ে তুলতে পারি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের একটা রাস্তা আছে। ধরুন কোথাও ধানের গোছাগুলি রয়েছে, সেই ধানের গোছাগুলিকে যেই জায়গাগুলিতে ধানের গোছা মরে গেছে, বেঁচে থাকা গোছাগুলিকে ভাগ করে, মানে যেটাকে আমরা বলবো পাশ কাঠিগুলি ওর থেকে ছাড়িয়ে নতুন করে যেইখানে ধানের চারাগুলি মরে গেছে সেখানে বপন করতে। আচ্ছা, আরেকটা অপশন ছিল যে নতুন করে একদম বীজতলা তৈরি করে ধানের চারা আবার ধানের মূল জমিতে লাগানো। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের সময়টা এমন, আমরা যে কোনো এই ধরনের প্রজাতি ধানের দেই না কেন, 90 দিন বা 100 দিনের বেশি হলে কৃষকরা ত্রিপুরাতে সেই ফসলটা তুলতে পারবে। সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, ধান যতটা নষ্ট হয়েছে সেই দিকে মানে জোর তো রইল, কিন্তু তার পাশাপাশি আমাদের যেটা করা উচিত, যেই আমাদের জমি থেকে জলটা নেমে যাবে, ধানের বিকল্প হিসাবে মুগ, মাসকলাই, তিল, সর্ষে এগুলি সেপ্টেম্বর মাসের দিকে যদি ত্রিপুরাতে প্রচন্ড জোর দিয়ে, কারণ আমি এটা বলছি কেন, এগুলি ত্রিপুরাতে খুব বেশি চাষ হয় না, কিন্তু এবারের পরিস্থিতিতে আমাদের মূলত ডাল জাতীয় ফসল লাগাতে হবে, তেল জাতীয় ফসল লাগাতে হবে, যাতে এই খরিফ মরশুমের যে লস
সেই লসটা কৃষক ভাইরা তুলে আনতে পারে আবার বড় সিজনে ফসল লাগানোর আগে। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। এর জন্য প্রচুর পরিমাণে বীজ যোগান করতে হবে, মুগ, মাসকলাই, তিল, সর্ষে, এবং এই চারোটা ফসলই আমাদের এই পলি জমা জমিতে খুব ভালো হবে। এবং কৃষক ভাইরা যদি সেপ্টেম্বর মাসের দিক থেকে এদিকে জোর দেন এবং দপ্তর, ICAR, কৃষি কলেজ সবাই মিলে যদি কৃষকদের হাতে ওই বীজটা যোগান দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু এই ক্ষতিপূরণটা আমরা অনেকটাই সামলে তুলতে পারব কৃষকদের হাতে। কারণ এগুলি সব অর্থকরী ফসল, যেগুলি ক্যাশ ক্রপ বলা হয়, কৃষকদের হাতে আবার টাকা এসে যাবে। এই মরশুমের, আমন মরশুমের ধান থেকে যেখানে যেখানে জল জমে নষ্ট হয়ে গেছে, সেখান থেকে সত্যি কথা বলতে গেলে খুব বেশি আশা আর করে লাভ নেই, এটা আমার বক্তব্য। এই জন্য ওই ক্রপ ডাইভার্সিফিকেশন, আমরা যেটা মানে পোস্ট খরিফ সিজন বলি, আমনের সেপ্টেম্বর মাসটাকে খুব জোর দিয়ে ধরতে হবে, এবং ডাল বীজ, শস্য বীজ মানে তেল বীজ, দুটো জিনিসের উপরে। ডক্টর দাস, এখানে একটু জানতে চেষ্টা করব, কারোর ধরুন একখানি জমি আছে, একখানি জমিতে উনি ধান চাষ করছিলেন, এখন কিছু ধান হয়তো, কিছু গাছ হয়তো বেঁচে গেছে, এখন কখন উনি সবটা জমিকে আবার নতুন করে বপন করবেন? যে গাছগুলো বেঁচে গেছে সেগুলোকে মানে কতটুকু থাকলে উনি সেই জমিটাকে আবার নতুন করে করবেন, বা ছেড়ে দেবেন যে না পুরনো যেটা আছে ধানগুলো আবার হওয়ার সুযোগ দেবেন? ধরুন জমিতে যদি এখনো 40% ধান গাছ বেঁচে আছে, আচ্ছা, সেগুলিকে আমরা আলাদা করতে পারি, মানে ধানের গোছাটাকে ভাগ করে নিতে পারি। আচ্ছা, ভাগ করে আবার ওইটাকে ট্রান্সপ্লান্টিং করা, এতে দিনটা নষ্ট হবে না এবং ফলনও কিন্তু তেমন বিশেষ একটা নষ্ট হবে না। নতুন করে বীজ ফেলতে গেলে বীজ থেকে শুরু করে ওই প্রজাতিগুলির ফলন পর্যন্ত আসতে আসতে কম করে হলেও 110 দিন লাগবে। ত্রিপুরাতে আরেকটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে অক্টোবর মাসের শেষের দিক থেকেই ত্রিপুরাতে তাপমান কমা শুরু করবে এবং কুয়াশা পড়া শুরু করবে, এবং ওই কুয়াশাটাই যখন হবে তখন ধানে কিন্তু ফুল এলেও ধানে ভালো করে শস্য কিন্তু ভরবে না, মানে যেটাকে আমরা বলি চ্যাফিক গ্রেন, চ্যাফিক গ্রেনের সম্ভাবনা হবে। এই জন্য আমি বারবার বলছি যে আমাদের অ্যাকচুয়ালি এইবারের এই ধানের যে ক্ষতিটা, সেটাকে অন্য কোনো ফসল দিয়ে পূরণ করতে হবে। আমরা যদি ধানটাকেই আবার দাঁড় করানোর চেষ্টা করে সেখান থেকে ফসল তুলে আনার চেষ্টা করি, সেটা আমার ব্যক্তিগত অভিমত যে সেটাতে হয়তো আমরা বিশেষ ফল পাবো। ওকে, খুব সুন্দর ডক্টর দাস যেটা বলছিলেন, ডক্টর অবস্থি ডক্টর দাস যেটা বলছিলেন যে ধানের যদি আবার আমরা ধানটার উপরেই জোর দিই এবং ধানটাকেই করার চেষ্টা করি, তাহলে খুব বেশি ভালো ফসল হয়তো আমরা পাবো না। কিন্তু আমরা যদি এখন ডাইভার্ট করি সেটাকে মুগ ডালে বা মাসকলাইয়ের ডাল উনি বলছিলেন এবং তেল জাতীয় বীজে, তাহলে সেটা সেপ্টেম্বর মাসে ফলন ভালো হতে পারে। এখন আপনার কি মনে হয়, ওই যে বলছিলাম শর্ট টার্ম এবং লং টার্ম ক্ষতি, কারণ কৃষকদের আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি যে কৃষকদের এই মুহূর্তে ব্যাপক ফসল, যেটা মাঠে যদি কারোর ফসল থেকে থাকে, সেটা শাকসবজি হোক বা এই ধরনের শস্য হোক, খাদ্যশস্য হোক, সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। কিন্তু লং টার্ম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কি আছে, মানে মাটির কারণে হোক বা চাষের জমি বন্যার কারণে? না, লং টার্ম কিছু ক্ষতি হওয়ার কিছু নেই। আমাদের যে সুসংগত যে কৃষি ব্যবস্থাপনা যদি আমরা করে থাকি, তাহলে কিন্তু লং টার্ম কিছু ক্ষতি, কারণ যেটা আমাদের এই যে পলিমাটি এসছে, এটা থেকে তো সয়েল ফার্টিলিটি বাড়ে ভালোই, এটা তো এখানে আমি আশা করি না ওই রকম কিছু। আমাদের মানে আমাদেরকে নিয়মিত যাওয়া জমিতে এন্ড আমাদের যেগুলো আমাদের বিজ্ঞান ভিত্তিক যে কাজগুলো করা, এগুলো করতে হবে, যেরকম বীজ শোধন করে লাগানো, আচ্ছা, আমাদের সারগুলো দেওয়া, পটাশ সার, এসএসপি সারগুলো দেওয়া ঠিক টাইমে, এইগুলো করে কেন কি হয় দেখুন, যখন আমাদের বাড়িতে কেউ অসুস্থ হয় আমরা কি করি, ওই বাচ্চাকে একটু বেশি ভালোভাবে দেখি, তো এইভাবেই আমার জমিকে এখন দেখতে হবে, ভাবতে হবে কি ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বাড়িতে যখন আমার একটা বাচ্চার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমরা কি করি, ওকে একটা ঘরে রাখি, ওকে নিয়মিত সময় সময় খাওয়া দেই, ওইভাবেই জমিকেও একটা বাচ্চা মনে করে আমরা যদি এখন ওখানে যদি কৃষি কাজ করতে হবে। এখন এইরকম নয় জাস্ট আমি গাছ লাগিয়ে দিলাম, ফেলে দিলাম, এটা নিজে নিজে হয়ে গেল। আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাইবো,
যে জাস্ট আমি যেটা দেখেছি কি দুটো আর একটা ক্রপ আছে, একটা হচ্ছে মিলেট আর একটা বেবি কর্ন। এই দুটো আমাদের কলেজেও আমরা ভুট্টা, এগুলো আমাদের কলেজে আমরা লাগিয়েছিলাম। আমাদের কলেজে একটা আপল্যান্ড সিচুয়েশন, আচ্ছা, কিন্তু আপল্যান্ড সিচুয়েশনে এত বৃষ্টিতেও এই গাছগুলোর কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, তো আপল্যান্ড সিচুয়েশনে কিন্তু তিল এগুলো আপল্যান্ড সিচুয়েশনে এইরকম ক্ষতি হয়নি। ক্ষতিটা নিশ্চয়ই যেখানে নদীর এটা চলে এসছে, নদীর বেগের মধ্যে যে গাছগুলো যে ল্যান্ডগুলো চলে এসছে ওখানে ক্ষতি হয়ে গেছে। আর যেটা স্যার বলছেন ওটাও ঠিক, ওটা যদি ওরা মানে যে নেক্সট যেটা আমার বড় মরশুমে আমাকে ভালো করে করতে হবে। আর যেই গাছগুলো আছে আমার যদি 60% ধান গাছগুলো আছে তাহলে এরা কিন্তু ফলন দেবে। আচ্ছা, এন্ড ওদের স্পেসিং দূরে আছে, এদের ইল্ড ভালো হবে। এন্ড আমাদের প্যাথোলজিতে মানে আমাদের যে এখানে বলা হয় একটা লোক যদি ছোট সময় আপনি এইভাবে ভাবুন কি ওর একটু কষ্ট পেয়েছে তাহলে ও জীবনে ভালো কাজ করতে পারে। আচ্ছা, তো গাছের ক্ষেত্রেও এটাই, এখন যেই গাছগুলো এখন দাঁড়িয়ে যাচ্ছে মানে এই বন্যার পরে যেগুলো দাঁড়াবে সেগুলো ভালো ফসল দেবে। আমি এটাই বলতে চাইছি, এই বন্যার পরেও যে গাছগুলো দাঁড়াচ্ছে ওদের কিন্তু জেনেটিক পটেনশিয়ালিটি বা এগুলো ভালো। তো আমি আশা করছি কি ওদের ফলন আবার ভালো হবে। ডক্টর অবস্থা এখানে আরেকটা কথা বলা হয়, এই যে আপনি যেটা বলছেন যে নদীর পাশে যেগুলো আছে আর জমিগুলো সেখানে ধুয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে কারণ নদীর বেগ বেশি ছিল, জলের বেগ, বিশেষ করে আমাদের গোমতী, মুহুরী এই নদীর চরগুলোতে যেসব জমিগুলো আছে এখন সেখানে পলি জমলে তো আপনারা বলছেন ভালো এবং সেটা আগামী দিনে সেটা জমির জন্য ভালো, কিন্তু বালিও তো জমে অনেক জায়গায়, সেটা কি ভালো হবে কি? বালি জমলেও এখন এটা কি প্রপোর্শনেটে জমেছে, প্রত্যেক সয়েলে আমাদের এই আছে কি এত পার্সেন্ট বালি এত পার্সেন্ট পলি। তো দেখতে হবে, যদি খালি বালি জমে তাহলে তো ভালো নয়, কিন্তু হ্যাঁ বালি জমলেও আমরা যেই মাটিতে বালি বেশি থাকে ওই মাটিতে আমরা গ্রাউন্ডনাট করতে পারি, মানে যেটা বাদাম। তো এটা দেখতে হবে কি আপনার কত পার্সেন্টেজ মাটি এসছে, কি লোম কত পার্সেন্টেজ এসছে, বালি কত পার্সেন্টেজ এসছে, এটা দেখে জায়গা স্পেসিফিক আমাদেরকে ডিসিশন নিতে হবে। ওকে, ডক্টর দাস আপনি আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। একটা জিনিস জানতে চেষ্টা করব আপনার কাছে যে এই মুহূর্তে যে ক্ষতিটা হয়েছে স্পেসিফিক একজন কৃষকের হোক বা সমষ্টিগত যেখানে চাষ করা হয়, এভাবে এটাকে কতটুকু ক্ষতি হলো চাষের জমির, এটাকে এই মুহূর্তে মাপা বা ঠিক করা সেটা কতটা কষ্টকর বা কতটা চ্যালেঞ্জিং হবে? কষ্টকর, কিন্তু এর স্ট্যান্ডার্ড মানে রাস্তা আছে, আমাদের এটা তো করতেই হবে। কারণ কৃষকদের জন্য যে ক্ষতি হয়েছে সেটাকে যদি আমরা মাপতে না পারি তাহলে কৃষককে তার সেই ক্ষতিপূরণ একটা সরকার থেকে সাহায্য এবং কেন্দ্র সরকার থেকে সাহায্য আরো বিভিন্ন সোর্স থেকে সাহায্য সেটা আমাদেরকে কৃষকদের অবশ্যই দিতে হবে। এবং তার জন্য এর একটা সঠিক মূল্যায়ন যে একজন কৃষকের বা একটা এলাকা বা একটা ডিস্ট্রিক্ট কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা করতেই হবে। এবং এর জন্য আমাদের কাছে সঠিক পদ্ধতি আছে, এর জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কৃষি দপ্তর এ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল এবং ওদের কাছে পদ্ধতি আছে এবং ওনারা খুব সঠিকভাবে এটার মূল্যায়ন করবেন এবং আমি আশা করি সেই হিসাবে কৃষকদের কাছে তার যতটুকু সাহায্য দেওয়া যায় সেটা যাবে। তবে এটা থেকে একটা শিক্ষা আমাদের নেওয়া উচিত, যেমন আমাদের সবসময় একটা কন্টিজেন্সি প্ল্যান থাকা উচিত, মানে আপাতকালীন ব্যবস্থা। ঠিক, আমি পরের প্রশ্ন এটাই আসতাম ডক্টর দাস আপনার কাছে, যে আমাদের কাছে যখন খবর ছিল যে এই ধরনের আবহাওয়া যখন আমাদের সতর্কতা ছিল তখন আমরা এই বন্যাটাকে একটু অন্যরকম ভাবে মোকাবিলা করতে পারতাম কিনা, সেটা কিন্তু সেই প্রশ্ন কিন্তু এখন উঠছে এবং নিউজ ভ্যানগার্ড প্রথম থেকেই সেই প্রশ্ন তুলছে। এখন বন্যাকে আমরা 31টি প্রাণহানি হয়েছে, আজকের খবর 31 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুগুলো আমরা বাঁচাতে পারতাম কিনা বা অন্যভাবে এই বন্যাটা মোকাবেলা করতে পারতাম কিনা, এবং কৃষি ক্ষেত্রেও আমরা এই বন্যাটাকে অন্যভাবে মোকাবেলা করতে পারতাম কিনা, আপনারা কি মনে করেন? অ্যাকচুয়ালি দেখুন, বন্যাটা মানে আটকানো যেত কিনা বা বন্যাতে যে ধরনের প্রাণহানি হয়েছে সেটাতে বলার ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই, মানে সেটা কৃষির সঙ্গে জড়িত নয়। কৃষি ক্ষেত্রে কথা বলছি, আমরা অন্যভাবে কৃষি ক্ষেত্রে মোকাবেলা করতে পারতাম কিনা। হ্যাঁ, কৃষি ক্ষেত্রে যেটা
করা যেত, অ্যাকচুয়ালি আপনারা যদি লক্ষ্য করে দেখেন আমাদের আইসিআর থেকে একটা অ্যাগ্রোমেট অ্যাডভাইজারি এবং ন্যাশনাল লেভেলেও কিছু এগ্রিকালচারের অ্যাগ্রোমেট অ্যাডভাইজারি, মানে অন্তত 10 দিন 15 দিন আগে থেকে একটা পূর্বাভাস এবং এতে কি কি করণীয়, তাতে কিছুটা সাহায্য হতো। কিন্তু এবারের যে ধরনের বৃষ্টি হয়েছে সেটাকে মানে আকলন করা এবং তার জন্য খুব অল্প সময়ে প্রস্তুতি নেওয়া আমার মনে হয় না যে সম্ভব ছিল। কেন, আজকে ক্লাইমেট চেঞ্জটা রিয়ালিটি, আমরা অনেকেই হয়তো একটা সময় মানতে চাইনি, ক্লাইমেট চেঞ্জ কিন্তু আজকে রিয়ালিটি। এবং ক্লাইমেট চেঞ্জের একটা প্রাদুর্ভাব হচ্ছে কি, বৃষ্টিটা সমানভাবে না ছড়িয়ে হঠাৎ করে একদিন, যেমন আগরতলাতে 185 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে, আমি আগরতলার ফিগারটা জানি, সারা ত্রিপুরাতে হয়তো এরকমই আর কাছাকাছি 180 থেকে 190 মিলিমিটার বৃষ্টি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে হয়ে গেছে। এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য তৈরি হওয়া সত্যি কঠিন। মানে কৃষকদের হয়তো আগে থাকতে জানান দিলে ওরা ধান জমিতে বপন করা বা রোপণ করাটা একটু পিছুতে পারতো, কিন্তু সেই সুবিধাটা এই বছর ছিল না। কারণ সেটা ধরুন যদি মানে আমাদের মরশুমে প্রথম হয়, সেখানে আমরা বলতে পারি যে আপনারা এই মুহূর্তে ধানটা লাগাবেন না, 5 দিন পিছিয়ে দিন, 10 দিন পিছিয়ে দিন। কিন্তু ওনারা তো সঠিক সময়ে ধান বপন করেছেন এবং রোপণ করেছেন। এখন অগাস্ট মাসের মানে 20-22 তারিখ যদি এরকম একটা অঘটন হবে, সেটা জুলাই মাসে কিন্তু আমাদের জানা ছিল না। সেক্ষেত্রে ওনাদেরকে আমরা এরকম কোনো পূর্বাভাসও দিতে পারিনি। সেটা শুধু ত্রিপুরা নয়, কোথাও দেওয়া যাচ্ছে না। পূর্বাভাসটা 10 থেকে 15 দিন আগে দেওয়া যাচ্ছে, এর আগে নয়। কিন্তু ওকে, এখন কথা হচ্ছে যে শুধু এবারে যেটা হলো ইনস্ট্যান্ট পূর্বাভাস বা কিছুদিন আগে যে পূর্বাভাস সেটা দেওয়া যায়নি, এবার কিছু করা যায়নি। কিন্তু আমাদের যে কৃষির যে ধরন, আমরা কখন কি করছি সারা বছরে, যেহেতু আপনি বললেন যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ রিয়েলিটি নাও, এখন এটা চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তাহলে আগামী দিনে আমাদের কৃষির ধরনটা কি কোনোভাবে পাল্টানো উচিত বলে আপনি মনে করেন, নাকি একই রকম ভাবে চলবে? অবশ্যই পাল্টানো উচিত, সেখানেই জোর দেওয়া উচিত। যেমন ধরুন আমরা এখন করছি কি, আমাদের যদি আগে দেখতেন আমাদের আমন ধানের বপন হয়ে যেত জুন মাসের প্রথম ফোর্টনাইট, মানে প্রথম 15 দিনের মধ্যে। আচ্ছা, এখন আমরা ত্রিপুরাতে অন্তত 40 থেকে মানে 50% জমিতে ধানের চারা রোপণ করছি জুলাই মাসের শেষের দিকে বা অগাস্ট মাসের প্রথম দিকে। এই জন্য এবারের ক্ষতিটা যেটা আপনারা লক্ষ্য করবেন, বেশিরভাগ জায়গাতে যেখানে ক্ষতি হয়েছে ধানের চারাগুলি 7 দিনের থেকেও কম বয়সের ছিল। এটা যদি ধরুন আজকে 30-35 দিনের ধানের চারাগুলি থাকতো, তাহলে আজকে আমাদের এই ক্ষতিটা হতো না। সেই ক্ষেত্রে আমাদের আমন যে সিজনটা, আমন সিজন ধানের যে বপন, সেটাকে জুন মাসের 15 তারিখের মধ্যে আমাদের করে ফেলতে হবে। এটা একটা পরিবর্তন। আচ্ছা, মানে আমাদের সিজনটা যেটা ছিল, সিজনটা সঠিকভাবে করতে হবে। এখন ত্রিপুরাতে দেখা যায় কি, জুন থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত কৃষক ভাইরা ধানের চারা বপন করছে। এটা থেকে বেরিয়ে আসতে, আমি যেটা বলছি, জুনের 15 তারিখের মধ্যে যাতে ধানের চারা রোপণ হয়ে যায়। এবং আপনারা যদি লক্ষ্য করেন, এই অতিরিক্ত বৃষ্টিপাতটা ত্রিপুরাতে প্রত্যেক বছরেই অগাস্ট মাসেই কিন্তু হচ্ছে, অগাস্ট মাসটাতেই বেশি হচ্ছে, ট্রেন্ড তাই বলছে। তো এদিক থেকে লক্ষ্য রেখে আমাদেরকে, আজকে যদি আমার ধানের চারা 40 দিনের হয়ে যেত, তাহলে কিন্তু বিশেষ ক্ষতি হতো, হয়তোবা 5%, 10% ক্ষতি হতো। কিন্তু আমাদের আজকে 40% জমিতে ধানের চারা 7 দিনের থেকে কম বয়স, এবং ওই চারাগুলিকে কোনোভাবেই বাঁচানোর রাস্তা নেই। আমি এটা একটা পরিবর্তন করতে বলবো। আচ্ছা, আর শাকসবজির ক্ষেত্রে কি, শাকসবজি তো সারা বছরই ত্রিপুরাতে আমাদের কৃষক ভাইরা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বিশেষ আমূল পরিবর্তন হবে না। সেটা আমাদের দেখতে হবে সবজিগুলি এমন জায়গাতে করা যেখানে জল বৃষ্টিপাত হলে যাতে
অন্তত 24 ঘন্টার মধ্যে বৃষ্টির জলটা নেমে যেতে পারে, কিন্তু এই ধরনের পরিস্থিতিতে সেটা হবে না। এর জন্য আমাদেরকে মানে প্রস্তুত হওয়া একটু মুশকিল। শাকসবজি নিয়ে শাকসবজি Yes. ওকে, আসবো আপনাকে কাছে ডক্টর দাস। ডক্টর অবস্থি, এই যে ক্ষয়ক্ষতিটা হলো এবং ডক্টর দাস যেভাবে বলছিলেন যে আমরা কি করতে পারি আগামী দিনে বা কি করতে পারতাম, ক্ষয়ক্ষতিটাকে মিটিগেট আমরা কিভাবে করতে পারতাম? আমরা যেটা স্যার বলছেন এটা ঠিকই, কিন্তু আরেকটা জিনিস আমি মানে এই স্যারও এটা খুব ভালো, স্যার এটার বিশেষজ্ঞ। দেখুন, যেখানে আপনার একদম বেশি জল চলে এসছে ওটারে ওই জায়গাটাকে আমি আগেই বাদ দিয়ে দিচ্ছি, প্লাস যেখানে চারাগুলো ছোট আছে ওটাও আমি বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু যদি চারাগুলো একটু বড় থাকে তাহলে কিছু জাত আমাদেরকে এরকম ধানের জাত হোক বা সবজির জাত হোক এরকম তৈরি করতে হবে, যেগুলো বা তৈরি করাও আছে কিছু। আচ্ছা, তো এই জাতগুলোকে আমাদেরকে বাড়াতে হবে। এখন মনে করুন আমি বললাম কি ধানের এই জাতটা যদি আমি লাগাই, এটা জল বেশি দিন এইরকম বন্যা নিতে পারবে যদি ওর বয়সটা একটু বেশি হলো, বা একটা সবজির আমি একটা জাত নিলাম, যেটা আমি বললাম কি এটা যদি আপনি এই লঙ্কাটা যদি লাগান তাহলে যে ওয়াটার লগিং কন্ডিশনটা এটা বেশি দিন এটা সহ্য করতে পারবে। কিন্তু ওই লঙ্কাটা ওই টেকনোলজিটাও আমাদেরকে কৃষকের কাছে নিয়ে যেতে হবে। এন্ড হয় কি আমরা যখন একটা নতুন টেকনোলজি নিয়ে যাই, কৃষক কিন্তু ওটা আস্তে আস্তে নেয়। মানে ওদের একটা আমাদের কৃষক ভাইদেরও তো একটা এই থাকে কি আমি খেতে সময়ে চাল এইরকম স্যান্ড থাকতে হবে, এইরকম ছোট হতে হবে, হ্যাঁ যখন আমি ওটা জলে ফোটাবো তখন এইরকম থাকতে হবে। আমার ভ্যারাইটিটা হয়তো হতে পারে কি আমি এটা জলে খুব ভালো জল আমার 48 ঘন্টা আমি এটা আটকিয়ে দিচ্ছি, বাট এটা হয়তো কৃষক নিচ্ছে না। তো ওই গ্যাপ গুলোকে পূর্ণ করতে হবে আমাদের। মানে কৃষকের চাহিদা কৃষকের ফ্যাসিনেশন একরকম, যে আমার শাকটা বা শস্যটা এরকম হবে না, আপনারা বলছেন না, এটা বলছি না। মানে কি কৃষকের ফ্যাসিনেশন অন্যরকম, কৃষকের কাছে টেকনোলজি গুলো নিয়ে গিয়ে, আচ্ছা টেকনোলজি তো অনেকগুলো আছে, আচ্ছা ওরা যদি নিতে চায় তাহলে ওই যে ক্লাইমেট রেসিলিয়েন্ট ভ্যারাইটিস গুলো, আমাদের জাতগুলো যেগুলো ক্লাইমেটের এই যে হঠাৎ করে খরা আসলেও ও থেকে যাবে, হঠাৎ করে বৃষ্টি হলেও থেকে গেল, এই রকম জাতগুলোকে আইডেন্টিফাই করা, এইগুলো টেকনোলজিকে কৃষকদেরকে দেওয়া। এখানে এক্সটেনশন ফাংশনারিজ আছে, ওরা কিভাবে এই টেকনোলজিটাকে কৃষকদেরকে পপুলারাইজ করবে, ওদেরকে করে দেখাতে হবে। দেখো আজকে যদি আমি দেখিয়ে দিতাম কি এই গাছগুলো দেখো এগুলো একটু জল নিয়েছে কিন্তু তোমার এই গাছগুলো জল নেয়নি, তাহলে তো লোকজন দেখতো, আরে তাহলে এই গাছটা লাগাতো। ওই ব্যাপারটা বলছি। এটা আমি একদমই বলছি না যদি ছোট গাছে সম্ভব নেই, কিন্তু আমি বলছি যেগুলো মানে একটু বড় গাছে এই টেকনোলজি, কারণ আপনি বলছেন না কি ফিউচারে কি করতে হবে। প্লাস আরেকটা আমাদের শেখার আছে, ঠিক এটা আমরাই এটা করতে পারি কি 15 দিনের তো আমাদের একটা ফোরকাস্টিং এই ছিল, ওটার থেকে আমাদের ডিসেমিনেশন করা। মানে আমি জানি কি বৃষ্টি হবে, বাট বৃষ্টিটাকে কত সিরিয়াসলি আমি নিয়েছি। যেভাবে আপনি দেখবেন আমরা সিরিয়াসলি, এখানে আমি বলছি যে যখন একটা সাইক্লোন আসে তখন আমরা খুব সিরিয়াসলি নেই ব্যাপারটাকে। হয়তো আমরা সবাইকে বলেছি বৃষ্টি হয়েছে, বাট আমরাই যদি সিরিয়াসলি না নেই কি বৃষ্টি হবে, তাহলে কিভাবে হবে। আমি এরকমও দেখেছি, এটা একটু আমি অফিসিয়াল এই বলছি, মানে আমি এগ্রিকালচার থেকে আলাদা বলছি, বৃষ্টি হয়েছে কিন্তু আমি আমার ছেলেকে স্কুলে পাঠালাম ওই দিন সকাল বৃষ্টি বেলাতেই, আর কি হলো এত জল জমে গেল, এখন আমি ওকে অফিস আরে স্কুল থেকে নিয়ে আসতে পারছি না। সো ইট শোজ দ্যাট আমি কেয়ারলেস, এবং তাই হয়েছে। ওই ব্যাপারটা আমি এটা বলছি না, মানে আমাদেরকেও কিন্তু একটু কেয়ারফুল হতে হবে হয়তো এই জায়গাতে। এখন যে কৃষিতে আমি যেখানে লাগিয়ে নিয়েছি ওখানে তো আমি গিয়ে তুলতে পারবো না গাছগুলো, ওটা যেটা স্যার বললেন ঠিকই, আমরা তো ঠিক টাইমে কৃষক লাগিয়েছে, ও তো করতে পারবে না। বাট এটা তো এই নাকি এটা সবসময় এইরকমই হবে, এটা থেকে আমরা শিখতে পারছি কি আমাদের নেক্সট টাইম আমাদের কি করতে হবে। উই হ্যাভ টু বি কশিয়াস ভেরি মাচ, আমাদের কি হচ্ছে কি হচ্ছে না দেখে আমাদেরকে, এই যে স্যার যেটা বললেন আইসিআর থেকে যে ফোরকাস্টিং দেওয়া হয়, আমরা কতজন আমরা এই ফোরকাস্টিং দেখে কৃষি কাজ করছি। হয়তো ফোরকাস্টিং আমিও পাই মোবাইলে, কিন্তু আমি ওটা খুলেই দেখি না, আবহাওয়া দপ্তর থেকে বলা হয় যে কৃষক ভাইদের জন্য এরকম বহু অ্যাপ এখন তৈরি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে বা গভর্নমেন্ট থেকে, যেগুলো কৃষক ভাইদের স্পেসিফিক ভাবে ওরা কি কি জানতে চায় আবহাওয়া দপ্তরে সবকিছু স্পেসিফিক ওরা জানতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের রাজ্যের মতো জায়গাতে কতজন কৃষক ভাই সেই অ্যাপগুলো ব্যবহার করতে পারে। রাইট। আরেকটা ব্যাপার যেটা আমি বললাম, ইভেন অ্যাপগুলো ব্যবহার করার পর ইনফরমেশন আপনার কাছে
এসছে আপনি কিভাবে ওটাকে দেখছেন? আমার ঠিক। কাছে একটা মেসেজ বা আসলো, কতটুকু seriously আমরা নিলাম? কিন্তু ম্যাক্সিমাম আমি বলতে পারি 100% 100-র মধ্যে এরকম যদি আমার কাছে একটা মেসেজ আসে কি কালকে অনেক বৃষ্টি হবে, 100-র মধ্যে আমরা 70% লোক ওটা সিরিয়াসলি নেব না এত, আচ্ছা বৃষ্টি হবে কি, কালকে বৃষ্টি হবে। বাট কতজন আমরা ওটার মধ্যে ছাতা নিয়েই বের হব বা বের হওয়ার সময় কিছু ভাববো? তো ওই সিরিয়াসনেসটা যেটা ক্লাইমেট চেঞ্জে উই হ্যাভ টু অ্যাডপ্ট, উই হ্যাভ টু বি সিরিয়াস। জাপানে আমি জাস্ট একটু সময়টা বেশি নিচ্ছি আপনার, জাপানে সেম জিনিস হয়। জাপানে দে ফেস ভেরি হাই ক্লাইমেটিক মানে সিচুয়েশন, ওদের হয়তো আর্থকুইক আসছে, ওদের হয়তো সুনামি আসছে, বাট ওরা তাড়াতাড়ি ওটাকে রিগেইন করে। আচ্ছা, সো যেগুলো প্রবলেম এসছে এখন এই প্রবলেম থেকে শিখে উই হ্যাভ টু টেক লেসন্স, কি আমরা কি করতে পারি। আমাদেরকে সায়েন্টিস্টদেরকেও বোঝা উচিত, আমাদেরকে টিচার্সদের, সায়েন্টিস্টদের, কৃষি বিজ্ঞানীদের বসে আমরা কি করতে পারি, কৃষকদের সঙ্গেও কথা বলে। সামনে দিন থেকে আবার হতে পারে এটা একদম নেক্সট ইয়ার, তখন যে এরকম আমরা আরো ভালো প্রস্তুত থাকি। ওকে, ডক্টর দাস, আপনি শুনছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আপনি আছেন। আমাদের ত্রিপুরা রাজ্যে জুম চাষ হয়, জুম কাল্টিভেশন একটা মেজর কাল্টিভেশন। তো এখানে এবারের যে বন্যা, সেই বন্যাতে জুম কাল্টিভেশনের কি ধরনের ক্ষতি করলো বলে আপনার মনে হয়? এবং লো লাইং এরিয়াগুলো যেখানে জল জমেছে, কিন্তু জুমের ওখানে তো জল জমার কথা না, ইরোশনটা কি ক্ষতি করেছে? জুম চাষে মূলত কোনো ক্ষতি হওয়ার কথা নয়, বরঞ্চ জুম চাষে লাভই হবে। কারণ জুমের জমিতে এমনিতেই বৃষ্টিপাতের তো বৃষ্টি যেটাই পড়ে সেটাই পাহাড় থেকে ঢালু হয়ে নিচে চলে যায়, সুতরাং এক্ষেত্রে জুমে কোনো ক্ষতি হওয়ার কথা নয়। ওকে, হ্যাঁ, এটা আরেকটা পয়েন্ট আমি এখানে যেটা ডক্টর অবস্থিও বলছে, দেখুন শুধু ধান হলে, ধানে আজকে আমাদের কাছে এমন প্রজাতি আছে যেটা 18 দিন জলের তলায় পড়ে থাকলেও আবার নতুন করে মানে উজ্জীবিত হয়ে ফলন দিতে পারে, যেগুলিকে আমরা বলি সাবওয়ান ভ্যারাইটি। সেটা কিন্তু শুধু ধান। এটাই বলছিলাম। আচ্ছা, যেমন আমাদের কাছে স্বর্ণ সাবওয়ান আছে, IR64 সাবওয়ান আছে। সাবওয়ানের কম করে হলেও ভারতবর্ষে আজকের দিনে প্রায় 20টার মতো ভ্যারাইটি। আচ্ছা, তো হ্যাঁ, মূলত এটা একটা আমরা করতে পারি, যেহেতু দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে এখন এই ধরনের বন্যার প্রাদুর্ভাব আছে, আমরা ওই ভ্যারাইটিটা না করে তার সাবওয়ান ভার্সনটা করি, মানে স্বর্ণ না করে স্বর্ণ সাবওয়ান, গোমতী না করে গোমতী সাবওয়ান, এরকম ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আচ্ছা, তবে শাকসবজির ক্ষেত্রে বন্যা থেকে মানে বেঁচে যাওয়ার মতো এরকম স্ট্রেস টলারেন্ট ভ্যারাইটি এখনো তৈরি হয়নি। না, এখানে ডক্টর দাস, এখানে ডক্টর অবস্থি যেটা বলছিলেন যে কৃষকদের কাছে এই টেকনোলজিগুলো নিয়ে যেতে হবে এবং কৃষকরা এটাতে অ্যাডাপ্ট হতে, হয়তো অনেক সময় দেখা যায় ওনারা একটু রেজিস্ট্যান্ট থাকে, অ্যাডাপ্ট করতে চান না অনেক সময় অনেক কৃষকরা। এটাও আমরা আগেও শুনেছি, এই অভিযোগগুলো আগেও শুনেছি আমরা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্বর্ণ সাবওয়ান বলছেন বা গোমতী সাবওয়ান বলছেন, এই ধানগুলো বা এই চালগুলো বাজারের চাহিদার উপর কি নির্ভর করে যে কৃষকরা কি অ্যাডপ্ট করবে কি করবে না? না, যেমন স্বর্ণ সাবওয়ান এবং স্বর্ণ একই ধান, শুধু তার মধ্যে একটা জিন দেওয়া আছে যেটা জলের তলায় পড়লে পরে 18 দিন পর্যন্ত সেটাকে সহ্য করতে পারে। এখন হচ্ছে কি, কৃষকরা নতুন নতুন জিনিস গ্রহণ করে না, আমি এটার সঙ্গে একমত নই। ত্রিপুরার কৃষক কিন্তু খুব প্রোগ্রেসিভ। আপনি যদি ওদের কাছে সঠিক জিনিসটা তুলে দিতেন, আমাদের যা অভিজ্ঞতা, কৃষকরা কিন্তু খুবই প্রোগ্রেসিভ ত্রিপুরাতে। হচ্ছে কি, আমাদেরকে এটা একটা টোটাল প্ল্যানের মধ্যে আনতে, মানে আমরা স্বর্ণর বীজ উৎপাদন না করে স্বর্ণ সাবওয়ানটাকেই বীজ উৎপাদনে ব্যবহার করতে হবে। এই ধরনের ভ্যারাইটি গুলি আমাদের সিড চেইনে এনে সেটা দিতে হবে। কৃষক ভাইরা কিন্তু এই জায়গাতে এক পাও পিছিয়ে থাকবেন না। আমরা অনেক জায়গায় সাবওয়ানের ডেমনস্ট্রেশন করেছি, যেমন আপনার মির্জা যেই জলা জায়গাগুলি আছে সেখানে করা হয়েছে, এবং সেটা দেখা গেছে কৃষক ভাইরা এই ধরনের সাবওয়ান ভ্যারাইটি লাগালে বন্যা বা ওখানে তো প্রত্যেক বছরই ফ্ল্যাশ ফ্লাড হয়, ফ্ল্যাশ ফ্লাডের পরেও কৃষক ভাইরা ভালো ফলন তুলতে পারে। একটা জিনিস কি, এটাকে আর একটু ব্যাপক আকারে করতে হবে, সারা ত্রিপুরাতে যাতে নর্মাল ধানগুলি না করে এই ধরনের ধান করা হয়। আরেকটা জিনিস আমি যেটা বলবো, আমি একটু আগে বলতে চেয়েছিলাম, একটা কন্টিজেন্সি প্ল্যান। আপনারা হয়তো জানেন যে ত্রিপুরাতে আমরাই, মানে মূলত আমি তৈরি করেছিলাম একটা হাকুচুকু 2 করে ধান আছে, হাকুচুকু 2।
আজকের দিনে আপনি কোন কৃষককে ত্রিপুরাতে জিজ্ঞেস করুন, ও একটা জিনিসই চাইছে যে স্যার হাকুচুক টুর বীজ পাওয়া যাবে কিনা। আচ্ছা, মানে মূলত হাকুচুক টুর বীজ যদি প্রচুর পরিমাণে আমাদের কাছে থাকতো, এই আপাতকালীন সমস্যা থেকে কৃষক ভাইদের, হয়তো আমি ধানের কথা বলছি শুধু, আচ্ছা, অনেকটাই মানে সামলে নেওয়া যেত। কারণ এই ধানটা খুব অল্প সময়ে 90 দিনে চলে আসে। আচ্ছা, তো এর জন্য আমার মনে হয় যেমন আমরা এফসিআই এর গোডাউনে খাওয়া লাগো আর না লাগো প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে রাখি, আমাদেরকে ত্রিপুরাতেও কন্টিজেন্সি প্ল্যান হিসাবে কৃষকদের এরকম বীজ সঞ্চয় করে রাখতে, একদম, যেটা এই ধরনের আপাতকালীন পরিস্থিতিতে প্রয়োজন মুহূর্তের মধ্যে, যেমন ধরুন আমরা সবাই মিলে কিন্তু এখন চেষ্টা করছি যে সারা ভারতে যেখান থেকে কৃষি দপ্তর বলুন প্রচন্ড জোর দিয়ে লেগেছে, আমরা আইসিআর বলে সবাই চেষ্টা করছি, কিন্তু ত্রিপুরাতে কোনো বীজ এনে পৌঁছাতেই 15 দিন পার হয়ে যায়। একদম ঠিক, সেই জন্য আমার কাছে সময় নষ্ট হয়ে যাবে। আপাতকালীন প্রস্তুতিটা আমার ত্রিপুরাতেই থাকা উচিত। ঠিক, ইমার্জেন্সি মোডে এই মুহূর্তে বীজ চাষিদের কাছে পৌঁছানো যাবে না, কৃষক ভাইদের কাছে। ঠিক, আমি আসবো আপনার কাছে আরেকবার, খুব সময় আর বেশি নেই। এই যে বীজ সঞ্চয়ের কথা বলছিলেন, এবং আমরা যদি এই মুহূর্তে কৃষক ভাইদের, আমরা অনুষ্ঠানে খুব সময় আর বেশি নেই, ডক্টর অবস্থি, কৃষক ভাইদের ধান হোক বা সবজি হোক যাদের জমিতে আছে, আপনি বলছিলেন যে কি কি করতে হবে, আরেকবার যদি রিকল করে দেন যে যাদের জমিতে এখনো নষ্ট হয়নি, সবজি হোক বা ফসল হোক, শস্য হোক, আছে, কি করতে হবে ইনিশিয়ালি? দেখুন, এখন কৃষক ভাইরা দেখছে কি হঠাৎ করে ওদের গাছ ঢলিয়ে পড়ে মরে যেতে পারে, তো দেখতে হবে কি গোড়াতে কিছু পচন লাগছে কিনা, পাতাগুলো ঝিমে যাচ্ছে কিনা। যদি এগুলো দেখে তাহলে ওই যে গাছটা যেটা মরে গেছে ওই গাছটা ওই জায়গা থেকে তুলে ফেলে দেওয়া। মাটিটাতে ওরা কি করতে পারে, ওখানে একটু ব্লিচিং পাউডার দিয়ে দিতে পারে, অথবা আমাদের একটা বন্ধু জীবাণু আছে, যেটা বন্ধু জীবাণু, কারণ মাটিটা সুস্থ রাখতে হবে। আচ্ছা, বীজ তো ওরা লাগিয়ে ফেলেছে, তো ট্রাইকোডার্মা আমাদের একটা বন্ধু জীবাণু আছে, ওটা নিম খোল অ্যাভেলেবল, নিম খোলের সঙ্গে মিশিয়ে মাটিতে দেওয়া। আচ্ছা, এটা দিলে কারণ কি জল জমেছে, তো তাহলে কাণ্ড পচা, শিকড় পচা এগুলো হতে পারে, তো ওটা থেকে বাঁচানোর জন্য আমরা দিতে পারি, যেটা জৈব সার বা ভার্মি কম্পোস্টের সঙ্গে ট্রাইকোডার্মা বন্ধু জীবাণুকে মিশিয়ে গুঁড়োতে দিয়ে দেওয়া। ওকে, মাটির উর্বরতা নিয়ে এই মুহূর্তে কৃষক ভাইদের আমাদের যেহেতু বন্যার জন্য কোনো চিন্তা করতে হবে কিছু? আমি এটা অ্যাকচুয়ালি পরীক্ষা করে নেওয়া ভালো, মাটির পরীক্ষা করেই মাটির এটা বলা উচিত। আমি ইন জেনারেল এইরকম বলতে পারি না কি মানে আপনার মাটি ভালো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এটা পরীক্ষা করেই এই করা। ওকে, ডক্টর দাস, কৃষক ভাইদের জন্য কি বার্তা আপনার তরফ থেকে থাকবে অনুষ্ঠানের শেষ মুহূর্তে? আমি বলবো কৃষক ভাইরা যাতে এমন ভাবে প্রস্তুতি নেন, দপ্তর এবং সমস্ত আইসিআর কলেজের সঙ্গে সহযোগিতায় এই মরশুমটাতে যে ক্ষতিটা হয়েছে, আমাকে বড় মরশুমে এতটা ফলন উৎপাদন করতে হবে যাতে আমি এই ক্ষতিটাকে পূরণ করতে পারি। মানে আমি যদি বড় মরশুমে ধরুন কমসে কম 1.5 গুণ থেকে 2 গুণ ফলন করতে পারি, আচ্ছা, এতটা জোর লাগাতে পারি, তাহলে আমি এই ক্ষতিটাকে ভুলতে পারবো। সেটা কি সম্ভব? আমাকে বড় মরশুমটা খুব সিরিয়াসলি নিতে হবে। আর সেটা বড় মরশুমের জন্য সেটা কি সম্ভব কিনা? সম্ভব, একদম সম্ভব। এবং বড় মরশুমের আগে আমি যেটা বললাম যে আমাদের ডাল জাতীয় ফসল, তিল, তৈলবীজ, এগুলি আমাদেরকে করতে হবে। সবজি তো যে কোনো সময় করতে পারবে, কারণ সবজির যদি আমরা উপযুক্ত পরিমাণে বীজের যোগান দিয়ে দিই, তার সঙ্গে যে সমস্ত ওষুধপত্র যেগুলি প্রয়োজন সেগুলি সবার হাতে পৌঁছে দিতে পারি, সবজিটাকে আবার ঘুরিয়ে দাঁড় করানো যায়। কারণ সবজি খুব স্বল্প মেয়াদী, সারা বছর ধরেই ত্রিপুরাতে করা যায়। যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা থাকবে, কিন্তু আমি আবার ফলন দাঁড় করাতে পারবো। সবথেকে ক্ষতি যেটা আমাদের মূল ক্রপ, মানে 96% এরিয়া, সেটা হচ্ছে ধান। ধানের ক্ষতিটা হয়তো বা আমরা সেভাবে আর তুলে আনতে পারবো না, ঘুরাতে পারবো না। সেই জন্য আমাকে টার্গেট নিতে হবে যে আমি আগামী মরশুমে যাতে এর থেকে অনেক বেশি ফলন করে সেই অর্থটা আবার আয় করতে পারি।
কিছুটা আমার মিটিগেট করা কৃষক যেতে ভাইদের পারে, প্রতি এটাই বার্তা এই থাকবে। সিজনটা কিছুটা মিটিগেট করা যেতে পারে অবশ্যই। Yes. অসংখ্য ধন্যবাদ ডক্টর দাস আমাদের সঙ্গে থাকার জন্য, আজ সময় দেওয়ার জন্য, দূর থেকে ভার্চুয়ালি আপনি সঙ্গ দিলেন আজ। ধন্যবাদ। ধন্যবাদ। ডক্টর অবস্থি আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন আজ। অবশ্যই কৃষক ভাইদের সুবিধার্থে এবং কৃষক ভাইদের নানান পরামর্শ দেওয়ার জন্য আপনাদের বারবার আমরা চাইবো আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আজকের জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যা হওয়ার হয়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী এবারের বন্যায় ক্ষতি করে দিয়ে গেছে 1,95,984 জন কৃষকের। কিন্তু এর মধ্যে কতজন কৃষক সাময়িক ক্ষতির সম্মুখীন হয়েছে আর কতজন দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হবে তা বিস্তারিত জানা যাবে সম্পূর্ণ রিপোর্ট সামনে এলে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন তাকিয়ে আছে সরকারের দিকে। প্রায় 1,017,91 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান। এখন দেখার সরকার কৃষকদের পাশে কিভাবে দাঁড়ায়, সেদিকে অবশ্যই আমরা নজর রাখব। আর আপনারা দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবর, আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।